কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। ইংরেজিতে ভয় নয়, বরং ভরসা। হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস ইংলিশ গ্রামারের ওপরে। অনেক জায়গা আমাদের ইংলিশ গ্রামার জেনারেল ইংলিশের ওপরে রয়েছে যেগুলো কনফিউশনের জায়গা। আজকে এই যে এস, প্লুরাল এস বা অ্যাপোস্ট্রফি এস, এইটার যত রকমের কনফিউশন আছে আজকের আমরা এই ক্লাসটাতে এই টোটালটাকে আমরা কমপ্লিট করে নেব, পুরোটাকে সলভ করে নেব, ভালোভাবে বোঝার চেষ্টা করব যে এটা অ্যাকচুয়ালি কি। তো আমি বলবো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এবং খুবই ক্রুশিয়াল হতে যাচ্ছে, তাই তোমরা অবশ্যই এই ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। দেখো এই যে এস, এই এসের আমি যদি বলি অবতার, কটা অবতার? একটা হচ্ছে প্লুরাল এস, একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। ইংলিশে প্লুরাল মানে অনেক, একটা হলে সিঙ্গুলার, অনেক হলে প্লুরাল। আর একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। এসের অবতার আমি বলছি যে দু রকমের থাকে, একটা প্লুরাল এস, একটা অ্যাপোস্ট্রফি এস। অ্যাপোস্ট্রফি এসটা কি? আমরা বাংলায় দেখবে এর বিভক্তি বলি, এর। রামের বই, রামস বুক, হয় না? তো এই যে এর, যেখানে অধিকার পজেশন বোঝায়, সেই ক্ষেত্রে কি হয়? অ্যাপোস্ট্রফি এস বসে। তো এই দুটো জায়গা খুব কনফিউশনের জায়গা। কেন? এগুলো বিভিন্ন ভাবে পরীক্ষাতে প্রশ্ন আসে। আজকে আমরা কনসেপশনটাকে ক্লিয়ার করতে চাইব। তাহলে আমি বলে রাখলাম, প্লুরাল এস মানে কি? অনেকগুলো। অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে এর বিভক্তি। রামস বুক, রামের বই। তাহলে দেখো, আমি কনসেপশন ক্লিয়ারের জন্য দেখো চারটে ওয়ার্ড দিয়েছি। কি দিয়েছি? বয়, বয় মানে একটি ছেলে। তারপরে কি রয়েছে? বয়েজ মানে অনেকগুলো ছেলে, অনেকগুলো ছেলে হলে বয়েজ হবে। তারপরে কি রয়েছে? বয় অ্যাপোস্ট্রফি এস মানে ছেলের বা ছেলেটির এর বিভক্তি, সেই ক্ষেত্রে কি হচ্ছে? বয়ের সাথে অ্যাপোস্ট্রফি এস হয়ে যাচ্ছে। আমি যদি বলি ছেলেটির গাড়ি, বয়েজ কার, হতেই পারে। তো সেইটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। আর এটা দেখো বয়েজ, তারপরে অ্যাপোস্ট্রফি রয়েছে, এসটা নেই। অ্যাপোস্ট্রফি এস এর যে এসটা, এটা নেই। এটা হচ্ছে প্লুরালের সাথে মানে ছেলেগুলির বা ছেলেদের। যখন প্লুরাল হবে তখন কি হবে? অ্যাপোস্ট্রফির ওই মার্কটা, উপরের যেটা মার্ক, অ্যাপোস্ট্রফির মার্ক, সেটা বসবে, এসটা বসবে না। এই টোটাল ব্যাপারটাকে আমি আস্তে আস্তে পুরো ক্লাস জুড়ে এটাকে আমি ক্লিয়ার করব, সলভ করব পুরো ব্যাপারটা। তো দেখে নাও, প্রথমে দেখো কি রুলস রয়েছে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার। অ্যাপোস্ট্রফি এস কি হয়? লিভিং অবজেক্টের সাথে বসে। লিভিং অবজেক্ট মানে যার প্রাণ আছে, যার প্রাণ আছে, এইটার সাথে অ্যাপোস্ট্রফি এস বসে। আমি বলতে পারি রামস বুক, আমি বলতে পারি রঞ্জন স্কার, যে কোনো মানুষ যেটা লিভিং অবজেক্ট তার সাথে অ্যাপোস্ট্রফি এস বসে। আর নন লিভিং এর সাথে না, অ্যাপোস্ট্রফি এস না বসে। নন লিভিং মানে কি? যার প্রাণ নেই, তার সাথে কি হয়? অফ দা কনস্ট্রাকশন হয়। মন দিয়ে শুনবে, অফ দা। অফ দা মানে আমি যদি বলি চেয়ারস লেগ, ভুল হবে। কি হবে? লেগ অফ চেয়ার, চেয়ারের পা। এটা বলতে গেলে আমাকে লেগ অফ চেয়ার বলতে হবে। কেন বলতে হবে? তার কারণ হচ্ছে অ্যাপোস্ট্রফি এস ইনঅ্যানিমেট বা নন লিভিং এর সাথে বসে না, সেক্ষেত্রে অফ দা কনস্ট্রাকশন বসবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে সব ক্ষেত্রেই কি তাহলে এটা হবে? সব ক্ষেত্রেই মানে যার প্রাণ নেই তার সাথে কি অ্যাপোস্ট্রফি এস বসবে না? দেখো, যদি দেশের নাম হয় তাহলে কিন্তু অ্যাপোস্ট্রফি এস বসতে পারে। দেশের নাম, কোন দেশের নাম, ইন্ডিয়াজ পার্টিসিপেশন আমি বললাম, আমেরিকাজ টেকনোলজি বললাম, হ্যাঁ, তখন অ্যাপোস্ট্রফি এস বসতে পারে। নন লিভিং হওয়া সত্ত্বেও কান্ট্রি নেম আর কোনো এস্টিমড, আমরা খুব রেসপেক্ট করি এরকম, খুব মানে তুমি বলতে পারো হাইলি এস্টিমড কোনো অবজেক্টের সাথে ইনঅ্যানিমেট হলেও অ্যাপোস্ট্রফি এস বসে। যেমন কোর্টস ভার্ডিক্ট, কোর্ট আদালত, সেটাকে আমরা খুব সম্মান করি। তো আদালতের রায় বা আদালতের বিচার, তখন কিন্তু ভার্ডিক্ট অফ কোর্ট লেখার দরকার হয় না, কোর্টস ভার্ডিক্ট বলা যায়। তাহলে এখানে এই আইডিয়াটা ক্লিয়ার হলো। অ্যাপোস্ট্রফি এস প্রাণ থাকলে বসে, যে জিনিসের প্রাণ আছে, লিভিং এর সাথে বসে, নন লিভিং এর সাথে অফ দা বসে। নেক্সট, এরপরে আসছে হাইফেনেটেড নাউন, খুব ইম্পর্টেন্ট। স্টেট এবং সেন্ট্রালের বহু পরীক্ষায় বারবার আসে রিপিটেড কোয়েশ্চেন। হাইফেনেটেড নাউন কোনটা? ওই যে দেখবে
যে ওয়ার্ডগুলোর মাঝে হাইফেন থাকে, যেমন ওই যে ফাদার ইন ল, মাদার ইন ল, ব্রাদার ইন ল বা কমান্ডার ইন চিফ হয় না, তো এই ওয়ার্ডগুলোকে কি বলে? হাইফেনেটেড নাউন। এদের সাথে হাইফেনেটেড নাউন মাদার ইন ল শাশুড়ি, ব্রাদার ইন ল শ্যালক বা জামাইবাবু, ফাদার ইন ল শ্বশুর মশাই, হয় না? এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর সাথে প্লুরালেস, কেন এই ওয়ার্ডটা 3টে ডিজিট আছে, একটু ভালো করে লক্ষ্য করো, 3টে ডিজিট, ফাদার ইন ল। এরপরে গল্প হচ্ছে আমি কোথায় অ্যাপস্ট্রফি এস লাগাবো, কোথায় প্লুরাল এস লাগাবো। কেউ তো বলতে পারে যে আমার দুজন জামাই বাবু রয়েছেন, আমার দুজন জামাই বাবু, আই হ্যাভ টু ব্রাদার ইন ল। এবার ব্রাদার ইন ল তো হবে না, তোমাকে তো এস লাগাতে হবে, প্লুরাল এস, কারণ আমরা জানি একের অধিক হলে প্লুরাল এস হয়। তাহলে এটা কোথায় হবে? মনে রেখে দাও, হাইফেনেটেড নাউনে প্লুরাল এস কোথায় হয়? মূল শব্দের সাথে, যেটা রুট ওয়ার্ড। ব্রাদার ইন লতে রুট ওয়ার্ড কি হবে? ব্রাদার্স। আমি বলতে পারি ব্রাদার্স, হবে না? মাদার ইন ল মাদার্স, ফাদার ইন ল ফাদার্স। তাহলে মূল শব্দের সাথে প্লুরাল এস যায়। আর অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এস কি? অ্যাপোস্ট্রফি এস মানে এর বিভক্তি। আমি এরকম বলতে পারি আমার জামাই বাবুর গাড়ি, হয় না? আমার শ্বশুর মশাইয়ের বাড়ি, আমি বলতে পারি। তো সেই ক্ষেত্রে বা কমান্ডার ইন চিফের অর্ডার, সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসটা কিন্তু ফাইনাল ওয়ার্ড, মানে পুরো যে ডিজিটটা আছে 3টে ওয়ার্ড নিয়ে যেটা হচ্ছে একদম শেষে বসবে। এটা মনে রাখতে হবে, একদম শেষে বসবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখে নাও। মাই ব্রাদার ইন লজ কার ইজ লাক্সুরিয়াস, মানে আমার জামাইবাবুর গাড়িটা হচ্ছে খুব আরামদায়ক। তারপরে বলতে পারি হার সন ইন লজ হাউস ইজ ইন দিল্লি, তার জামাইয়ের বাড়ি হচ্ছে দিল্লিতে। এটাকে যখন প্লুরাল করব তখন তো আমি অলরেডি বলেছি যে মূল শব্দের সাথে আমি বলতে পারি হার ডটার্স ইন ল লিভ ইন গোয়া, তার ডটার্স ইন লরা কোথায় থাকে? গোয়াতে থাকে। তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারছি হাইফেনেটেড নাউনে আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেল। অ্যাপোস্ট্রফি এস একদম শেষে, প্লুরাল এস মূল শব্দের সাথে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট আরো একটা পয়েন্ট, যে সমস্ত ওয়ার্ডগুলো প্লুরাল করার সময় এস পিছনে থাকে, এস সাউন্ড, এস বা এস এইচ সাউন্ড থাকে, তাদের কি হয়? তাদের ক্ষেত্রে এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে যে সমস্ত ওয়ার্ডগুলো প্লুরাল করার সময় এস বা এস এইচ থাকে তাদের সাথে অ্যাপোস্ট্রফি এসটা বসে না, অ্যাপোস্ট্রফিটা বসে। ভালো করে বুঝবে, এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা রুলস। কি বলছে? যে সমস্ত প্লুরাল ওয়ার্ডগুলো যার পিছনে এস, এটা তো আমাদের নর্মাল নিয়মই যে প্লুরাল করলে এস যায়। এবার তার যখন আমি করবো, দেখো প্রথমেই আমি বলেছিলাম বয়েজ, ছেলেদের, তখন কিন্তু বয়েজ তারপরে অ্যাপোস্ট্রফি এসটা বসেনি। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে যে যেগুলো প্লুরাল তাদের সাথে যখন অ্যাপোস্ট্রফি এস বসবে তখন কিন্তু অ্যাপোস্ট্রফিটা দিলেই, ওই মার্কটা দিলেই হবে, এসটা দেওয়ার দরকার নেই। আর প্লুরালের সাথে যখন হয় তখন কিন্তু এটা মনে রাখতে হবে এস এর পরে অ্যাপোস্ট্রফি। যেমন আমি উদাহরণ বলতে পারি বয়েজ হোস্টেল, বয়েজ হোস্টেল, এটা অনেকেই BOY অ্যাপোস্ট্রফি এস HOSTL হস্টেল করে দেয়, ভুল। বয়েজ হোস্টেল কি হবে? বয়েজের পরে হবে অ্যাপোস্ট্রফিটা। কেন? এটা তো একটা ছেলের হোস্টেল নয়, তো অনেক ছেলে আছে, প্লুরাল, তাহলে এটা অবশ্যই এস এর পরে হবে। আমি যদি বলি টিচার্স ডে, এটা বহু জায়গায় ভুল হয়, TACHER অ্যাপোস্ট্রফি এস ডে, ভুল। এটা একজন শিক্ষকের দিবস নয়, এটা সমগ্র পুরো শিক্ষক সমাজের একটা দিন। তাহলে এটা কি হবে? টিচার্স এস থাকবে, তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে দে। গার্লস হোস্টেল বা গার্লস স্কুল, GIRLS অ্যাপোস্ট্রফি তারপরে স্কুল, এটা মনে রাখবে। একটা প্রশ্ন আছে দেখবে, সি রিডস ইন কস্তুরবা গার্লস স্কুল। এবারে গার্লস অ্যাপোস্ট্রফিটা কোথায় বসবে? গার্লের পরে না গার্লসের পরে? এস এর পরে অ্যাপোস্ট্রফি, পরের আর এসটা দেওয়ার দরকার হয় না, এটা মনে রাখতে হবে। এরপর যদি এরকম থাকে একটা কোনো জিনিস অধিকার বোঝাচ্ছে যেটা দুজনের, এবং দুজনের নাম দেওয়া আছে, তারা একে অপরের সাথে কানেক্টেড, তাহলে অ্যাপোস্ট্রফি এসটা কোথায় বসবে? দুটোর সাথেই বসবে, না প্রথমেরটার সাথে বসবে, না
তার সাথে কি বললাম, যদি দুটো হয়তো পার্সন, দুজন ব্যক্তি মাঝে অ্যান্ড দেওয়া আছে, তাহলে অ্যাপোস্ট্রফি এসটা কোথায় বসবে, শেষে না প্রথমে? কোথায় বসবে দুটো ওয়ার্ডের মাঝে? আমি হয়তো বললাম আই ওয়েন্ট টু করিনা অ্যান্ড শেফস হাউস, করিনা অ্যান্ড শেফস হাউস, করিনা এবং শেফের বাড়ি আমি গেছিলাম। এখানে কি হবে, এখানে কি ভুল আছে বা কি করতে হবে? মনে রাখবে, যদি একটা জিনিস তার প্রযোজন যদি দুজনেরই থাকে, মানে একটা শেয়ার থাকে প্রযোজন সেম, তাহলে অ্যাপোস্ট্রফি এসটা কেবল দ্বিতীয়টার সাথে দিলেই হয়। মনে রাখবে, রামস অ্যান্ড সীতাজ বলার দরকার নেই, রাম অ্যান্ড সীতাজ হাউস বলে দিলে হবে। কেন? উই নো দ্যাট রাম অ্যান্ড সীতা দে আর কানেক্টেড উইথ ইচ আদার, দে আর রিলেটেড উইথ ইচ আদার। একই রকম ভাবে আমি যে কোনো চাওলা অ্যান্ড শর্মাজ কোম্পানি, যদি ইফ দ্য কোম্পানি ইজ অফ চাওলা অ্যান্ড শর্মা বোথ, দেন অ্যাপোস্ট্রফি এসটা কোথায় বসবে? দ্বিতীয়টার শেষে, দ্বিতীয় যে ওয়ার্ডটা আছে সেটার শেষে বসালেই হবে। আর যদি দুটোর সাথেই হয়ে যায় তাহলে ওটা ধরে নেওয়া হবে যে দুটো আলাদা কোম্পানি। তাহলে এটা মনে রাখবে, যদি একটা জিনিসের অধিকার দুজন মানুষের হয় তাহলে, এবং তারা একে অপরের সাথে কানেক্টেড হয়, তাহলে অ্যাপোস্ট্রফি এসটা দ্বিতীয়টার সাথে বসালেই কিন্তু হয়। এটাও ইম্পর্টেন্ট। আমি বলতে পারি আই ওয়েন্ট টু করিনাজ অ্যান্ড শেফস হাউস, এটাকে আমি চেঞ্জ করে আই ওয়েন্ট টু করিনা অ্যান্ড শেফস হাউস বলে দিলেই হবে। অ্যাপোস্ট্রফি এসটা প্রথমে বলার দরকার নেই। নেক্সট মনে রাখবে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা সেন্টেন্সে একটা জিনিস বোঝানোর জন্য দুটো অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যায় না, এটা ভুল। আমি যদি বলি রামস ফাদার্স কম্পিউটার ইজ অ্যাট্রাকটিভ, রামের বাবার কম্পিউটারটা খুব অ্যাট্রাকটিভ, এটা গ্রামাটিক্যাল রুলস বলছে এটা করা যায় না, এটা এরর কারেকশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসতেই পারে। এখানে কি করতে হবে? তোমাকে ওই কম্পিউটারটা সামনে নিয়ে চলে আসতে হবে, যে কোনো একটা দাও অ্যাপোস্ট্রফি এস, তাহলে ওটাকে যদি সামনে নিয়ে অফ দ্য কনস্ট্রাকশন করা যায় তাহলে কিন্তু এটা খুব সহজে হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি কম্পিউটার অফ রামস ফাদার ইজ অ্যাট্রাকটিভ, আমি ডবল অ্যাপোস্ট্রফিটা তুলে দিলাম, ডবল অ্যাপোস্ট্রফি এসটা তুলে দিলাম, আমি কি করলাম? কম্পিউটার অফ রামস ফাদার করে দিলাম। এতে কিন্তু সেন্টেন্সের মিনিং আমার ঠিক থাকলো, গ্রামাটিক্যাল রুলসটাও আমি ঠিকঠাক মেনটেন করতে পারলাম। এই সমস্ত জায়গাগুলো নিয়ে স্টুডেন্টদের প্রচুর কনফিউশন হয়। আমরা আজকের এই ক্লাসে অ্যাপোস্ট্রফি এস নিয়ে পুরো কনফিউশনকে ক্লিয়ার করতে চাইলাম। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং অবশ্যই তোমরা কি ধরনের ক্লাস চাইছো সেটা অবশ্যই জানাবে।